জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স ২১ বছরের প্রস্তাবে বিএনপির না। ঐক্যমত্য কমিশনের সুপারিশের আগে নির্বাচনী কার্যক্রম থেকে ইসিকে বিরত থাকার আহ্বান এনসিপির। একসঙ্গে কাঠগড়ায় সাবেক ২৯ মন্ত্রী, আমলা, বিচারক। হ্যান্ডকাফ পরানোয় ক্ষুব্ধ আসামিরা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার দাবি। চাকরির নিশ্চয়তা সহ ৬ দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। ৪৮ ঘন্টার মধ্যে পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি। এবং তিস্তা মহাপরিকল্পনা সহায়তায় রাজি চীন, পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে চিন্তায় সরকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। জাতীয় নির্বাচনে প্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছরের প্রস্তাবে একমত নয় বিএনপি। ৭০ অনুচ্ছেদ পুরোপুরি বাতিল নয়, বরং অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া স্বাধীনভাবে মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা। ঐক্যমত্য কমিশনে এমন সুপারিশ করেছে দলটি। বিএনপি নেতারা জানান, প্রধানমন্ত্রীর বর্তমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর পক্ষে তারা। সংবিধান নির্বাচন ব্যবস্থার মতো ৫টি সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে মতামত জানাতে গত সপ্তাহে ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম দফায় বৈঠক করে বিএনপি। দ্বিমত থাকা বিষয়ে মতামত জানাতে রোববার বেলা ১১টায় সংসদ ভবনের এলডি হলে আসেন বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বৈঠকে অংশ নেন বদিউজ্জামান মজুমদার, সফররাজ হোসেন সহ অন্যান্য সদস্যরা। বৈঠকের বিরতিতে বিএনপি নেতারা কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশ এবং জনগণের স্বার্থে সংস্কার প্রশ্নে বিএনপির পক্ষ থেকে আলোচনা অব্যাহত থাকবে। বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। আমরা মনে করি যে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। পরে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নির্বাচনে প্রার্থী হওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২১ করার পক্ষে নয় তার দল। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান এক ব্যক্তি না হওয়া কিংবা আজীবন ২ বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এমন প্রস্তাবে আপত্তি দলটির। ন্যূনতম বয়স ২১-এর ক্ষেত্রে আমরা দ্বিমত। একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবে না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত ১৫ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়। সংস্কার নিয়ে ঐকমত্যে আসতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে কমিশন। চুক্তি আমরা বলি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঐক্যমত্য কমিশনের সুপারিশের আগে নির্বাচনী কার্যক্রম থেকে ইসিকে বিরত থাকার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারের সবুজ সংকেত ছাড়া কোনো উদ্যোগ গ্রহণ করলে সংশয় তৈরি হবে বলে মনে করে দলটি। সিইসির সঙ্গে বৈঠকে কাঠামোগত সংস্কারের পর ভোট আয়োজনের দাবি এনসিপির। ডিসেম্বরে জাতীয় নির্বাচন করার লক্ষ্য ধরে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের জন্য ৪০ দিন সময় বেঁধে দিয়ে ১০ই মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করেছে ৬টি দল। নিবন্ধনের শর্ত পূরণ করতে না পারায় সময় বাড়ানোর আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্তত ২৯টি দল। রোববার দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার সহ বেশ কিছু দাবি নিয়ে ইসিতে যায় এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ২ ঘণ্টার বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভোটের মাঠে অতীতের মতো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চান না তারা। ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে গত ১৫ বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি থাকলো? আমরা সেই বিষয়গুলো যাতে নতুন একটি সুন্দর সিস্টেম আসে সে বিষয়ে কথা বলেছি। ধর মারি প্যারেক মারের যে একটা সিস্টেম, যে যখন ইচ্ছা তখন ৫-৬ মাস সময় নিয়ে দ্রুত একটা ইলেকশন আয়োজন করে দেওয়া, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে নষ্ট করা, এই সুযোগ ছাত্র জনতা এবার আর দিবে না।
সরকারের সবুজ সংকেতের আগে রোডম্যাপ এবং ঐক্যমত্য কমিশনের সুপারিশের আগে ইসিকে নির্বাচনী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানায় এনসিপি। অভ্যন্তরীণ কাজগুলো তারা করতে পারে, কিন্তু যখন ইলেকশনের ফুল প্রিপারেশন পেজে তারা যাবে, সে বিষয়ে ঐক্যমত কমিশন থেকে যে রিপোর্টটা আসবে ফাইনাল হয়ে, তখন তার মধ্য দিয়ে যাওয়া উচিত বলে আমরা মনে করি এবং সেটা নিয়ে আমরা দাবি জানিয়েছিলাম। সিএসি এই বিষয়ে একমত হয়েছেন। যদি ঐক্যমত কমিশনের ওই বিষয়গুলোর সাথে ওনারা থাকে, ঐক্যমত পোষণ করে, যদি ওনারা না পোষণ করে তাহলে তো ওই ধরনের রাস্তা আমরা পোষণ করতে পারবো না। আওয়ামী লীগ আমলে 3টি নির্বাচনে অনিয়মে জড়িত কমিশনের কর্মকর্তাদের বিচারের আওতায় আনার দাবিও জানায় এনসিপি। এই সংস্কারের মধ্য দিয়ে যে নতুন সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। আগামী ২০ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই দিন একসঙ্গে কাঠগড়ায় হাজির করা হয় সাবেক মন্ত্রী, আমলা, বিচারক, সেনা কর্মকর্তা সহ ১৯ জনকে। এদিকে আসামিরা দায়িত্বশীল আচরণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাইব্যুনালের। জুলাই আগস্টের গণহত্যার মামলায় একদিনে ১৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার ঘটনা এটি প্রথম। রোববার আওয়ামী লীগের সাবেক ১১ মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, ২ জন উপদেষ্টা সহ ১৯ জনকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। শুনানির শুরুতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়ে আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। দ্বিতীয় হত্যাযজ্ঞের তদন্ত শেষ করতে আরও ২ থেকে ৩ মাস সময় লাগবে। আদালত ২০ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছেন। এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন এবং সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। রোববার হাতকড়া পরানো নিয়ে ট্রাইব্যুনালের কাছে নালিশ করেন শাহজাহান খান সহ কয়েকজন আসামি। পুলিশের কাছে ব্যাখ্যা চান ট্রাইব্যুনাল। পুলিশের তরফ থেকে বলা হয়, হাতকড়া পরানোর কারণে তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন আসামিরা। এমনকি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান হাজতখানায় হেলমেট ছুঁড়ে ফেলেছেন। এদিন আসামিদের উদ্দেশ্য করে ট্রাইব্যুনাল বলেন, দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তারা। এর ব্যত্যয় হলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন। এইসব বিষয়গুলো সিকিউরিটি থ্রেট মনে করে ওনারা তাদেরকে কোর্টরুম পর্যন্ত আনার ব্যাপারে হ্যান্ডকাপ ইউজ করেছেন, এটা ওনারা আদালতে জানিয়েছেন। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার তদন্ত প্রতিবেদন ২৪ জুন দাখিল করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আর আওয়ামী লীগের আমলে গুমের ঘটনার মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ৭ দিনের মধ্যে গুম খুনে জড়িতদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিতে ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে মায়ের ডাক। জড়িতদের বিচার, আয়নাঘর সংরক্ষণ সহ ৬ দাবিতে উচ্চ আদালতের সামনে মানববন্ধন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি, আমরা এখনো এখানে কেন দাঁড়াই? আমার বাবাকে পায়ে ডাক্তার হাতে হ্যান্ডকাপ করে নিয়ে আসে কেন? আমার বাবা তো চোর ছিল না, আমার বাবা তো ডাক্তার ছিল না, আমার বাবা তো পালায় যেত না। আজকের দিনেও এই ২৪-এর পরেও মধ্য দুপুরের কাঠফাটা রোদে দাঁড়িয়েছেন কিছু মানুষ, যাদের অধিকাংশের স্বজন হারিয়েছেন হুট করেই। বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না কেউই। অনেক সন্তান দাঁড়িয়েছেন যারা তাদের বাবাকে দেখেননি কোনোদিন, কিংবা বেঁচে আছেন আবছা স্মৃতি নিয়ে। হারিয়ে যাওয়া কারো বাবা, ভাই কিংবা সন্তানের কি অপরাধ তাও জানেন না স্বজনরা। অপেক্ষার প্রহর ফুরিয়ে বিচার চেয়ে চেয়ে তারা ক্লান্ত। গুম খুনের শিকার পরিবারের সদস্যরা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পরও বিচারের দাবিতে রাজপথে এভাবে নামা দুঃখজনক। অবিলম্বে গুমের সাথে জড়িত বিভিন্ন বাহিনীর সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি তাদের। আজ থেকে 15টা বছর ধরে আমার বাবাকে আমি দেখতে পারি নাই। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষা হলে যাব। আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দাও, আমি আছি।
খুনি হাসিনা আমার বাইকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বাইকে নির্মমভাবে হত্যা করেছে। মারা যদি যায় থাকে, যদি মেরে ফেলা হয়, অন্তত কবরটা যেন আমাদেরকে দেখায় দেওয়া হয়, আমরা যেন কবর জিয়ারত করতে পারি। মানববন্ধনে একাত্মতা জানাই বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। আওয়ামী সরকারের সময়ে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের দৃশ্যমান বিচার দাবি তাদের। প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা টর্চারের পিছনে এক একটা আয়নাঘর বানানোর পিছনে যারা ছিল, যেই শক্তি ছিল, প্রত্যেকটা শক্তিকে ভেঙে দিব আমরা। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে আমরা অন্তত দৃশ্যমান বিচার শুধু দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে আমরা সংস্কারও সেই রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে। যে এটা যদি এখন দেখতে না পারি তাহলে সম্ভবত আর কোনোদিন দেখতে পারবো না। মানববন্ধন শেষে আয়নাঘর সংরক্ষণ ও গুম খুনের জড়িতদের বিচার সহ ৬ দফা দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ৫০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, এ মামলায় ২ আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দি প্রত্যাহার করে ৮ মাসেও পুলিশ তদন্ত প্রতিবেদন কেন দেয়নি সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলতে পারবে। তিনি জানান, তদন্ত কার্যক্রম শেষ না হলে এই ইস্যুতে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই। মামলা প্রত্যাহারের বিষয়ে ফায়াজের ভাইকে কোনো আশ্বাস দেয়া হয়নি জানিয়ে বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। ফায়াজের ভাইকে কালকে বুঝিয়ে বলেছি প্রক্রিয়াটা কি। আমি বিশ্বাস করি পুলিশ অত্যাচার করে নিয়েছে, নির্যাতন করে নিয়েছে বা ভয় দেখিয়ে নিয়েছে। তা ৮ মাস হয়ে গেল, ওনারা 164 স্টেটমেন্ট তো বুঝেন, বলা যে আমি আসলে করেছি অপরাধটা। তো ওনারা 164 স্টেটমেন্টে 8 মাস হয়ে গেছে, উইথড্র করছেন না কেন? এটা একটু কাইন্ডলি ওনাদের জিজ্ঞেস করেন। যদি উইথড্র করতেন ওনারা, তাহলে তো আজকে এই শিশু ফায়াজকে এই কোর্টে যাওয়া বা এই ধরনের একটা পরিস্থিতির মুখে আমাদের পড়তে হতো না। দুর্নীতির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন। আবেদনে বলা হয়, ক্ষমতার প্রভাব খাটিয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজের অধিকারে রাখেন। এছাড়াও যুবলীগ নেতা গাজী সারোয়ার হোসেন বাবুর প্রায় ১.৫ কোটি টাকার সম্পদ জব্দ এবং সাবেক এমপি নিক্সন চৌধুরীর স্ত্রীর নামে থাকা গুলশানের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি নারী সদস্য নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিম পিয়ের ল্যাক্রোইক্সের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জাতিসংঘের প্রতিনিধিকে মিয়ানমারে চলমান সংঘাত এবং বাংলাদেশ সীমান্তে গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে অবহিত করেন। এ সময় ডক্টর ইউনূস সতর্ক করে বলেন, অব্যাহত অস্থিতিশীলতা আরও বাড়তে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সময় সংবাদে আরও থাকছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। অভিবাসী বিতরণ ও গাজা ইউক্রেন নীতির বিরোধিতায় রাজপথে লাখো মানুষ। হোয়াইট হাউসের সামনে থেকে কয়েকজন আটক। ছয় দফা দাবি আদায়ে ঢাকাসহ জেলা ও বিভাগীয় শহরে মহাসমাবেশ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বলেন, আলোচনার নামে তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে ঢাকামুখী লং মার্চের ডাক দেন আন্দোলনকারীরা। ৬ দফা দাবি আদায়ের টানা আন্দোলনে পলিটেকনিকের শিক্ষার্থীরা এক একদিন এক এক কর্মসূচি নিয়ে রাজপথে তারা স্লোগান, মিছিল, সমাবেশে দাবি মেনে নেয়ার আহ্বান। রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানী সহ সারা দেশে মহাসমাবেশ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। বলেন, ৬ দফা বাস্তবায়ন না হলে রাজপথ ছাড়বেন না তারা। যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন সফল না হচ্ছে
আমাদের দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা সারা বাংলাদেশের পলিটেকনিক ভাইদেরকে ঐক্যের আহ্বান জানাই। 6 দফা দাবি যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে আপনারা রাজপথে থাকবেন। 48 ঘন্টার মধ্যে দাবি মেনে না নিলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব। ঢাকা ছাড়াও জেলা ও বিভাগীয় শহরের বিভিন্ন সড়কে মিছিল করে সমাবেশ করেন শিক্ষার্থীরা। আলোচনার নামে কর্তৃপক্ষ প্রতারণা করছে অভিযোগ করে ক্ষোভ জানান তারা। তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ডেকে মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিয়ে আবার বাড়ি ফিরেছে। একজন ইনস্ট্রাক্টর সে তো শিক্ষক হতে পারে না, সে যদি শিক্ষক হয় আমাদের শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাবে আস্তে আস্তে। মহাসমাবেশ থেকে কুমিল্লা পলিটেকনিক শিক্ষার্থীদের উপর হামলার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় দাবি মেনে নিলে তারা ক্লাসে ফিরতে চান বলেও জানান। দাবিটা মেনে নিক, আমরা সুষ্ঠুভাবে ক্লাসে যাই, ক্লাস করি। যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এই সম্মেলনের মাধ্যমে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে অগ্রসর হব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করা, স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করা সহ 6 দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 6 দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে মহাসমাবেশ করছে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শাহিন আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। 6 দফা দাবিতে টানা আন্দোলন করে আসছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে আজ মহাসমাবেশ করছে। রাজশাহীতে যে পলিটেকনিক রয়েছে সে পলিটেকনিকের শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের যে মূল মাঠ সেখানে আমরা অবস্থান করছি। এখানে রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে যে পলিটেকনিকগুলো আছে সেখানকার শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয়েছেন এবং বিকাল 3:30 নাগাদ তারা এই মাঠটিতে তারা মহাসমাবেশ শুরু করে। আসলে আমরা জানিয়ে রাখি যে তারা মূলত 6 দফা দাবিতে তারা এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে। তাদের 6টি যে দাবি রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক তারা বাতিল করতে হবে, এই দাবিটি তারা জানিয়ে আসছে। এবং এই দাবিটি হচ্ছে 6টি দাবির মধ্যে তাদের প্রধান একটি দাবি হচ্ছে সেটি। এবং নন টেকনিক্যাল ক্রাফট হটাও তারা এই ব্যানারে কিন্তু তারা এই আন্দোলনটি করছে। গত কয়েকদিন আগে আমরা দেখেছি ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু রেল লাইন অবরোধ করেছিলেন এবং সড়ক অবরোধ করেছিলেন। এবং গতকাল আমরা দেখেছি যে তারা ইনস্টিটিউটের প্রধান ফটকে একই দাবিতে তারা কিন্তু লাল পতাকা দিয়ে তারা ইনস্টিটিউটের প্রধান ফটক তারা ঢেকে দেন। এছাড়া ধারাবাহিকভাবে প্রতিদিন তারা কর্মসূচি পরিবর্তন করে বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত তাদের এই দাবি মেনে না হবে ততদিন পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন এবং ধারাবাহিকভাবে তারা এই আন্দোলনকে আরও কঠোর থেকে কঠোরতর দিকে যাওয়ার কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। তাদের আরও যে দাবিগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে তাদের আসলে পলিটেকনিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো আন্তর্জাতিক মানের করার তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি পলিটেকনিকে ভর্তি হওয়ার আর কিন্তু কোনো বয়সের কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। তারা বারবারই বলছেন যে পলিটেকনিকে ভর্তি হওয়ার বিষয় আসলে সুনির্দিষ্ট বয়স থাকতে হবে, সে বয়সের মধ্যে তারা যেন তাদের বয়সের মধ্যে যেন একটি পলিটেকনিকে ভর্তি হওয়ার একটি সময়সীমা নির্ধারণ করা হয়। কিন্তু তাদের প্রধান যে দাবিটি সেটি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির যে রায় সেটা হাইকোর্ট কর্তৃক তারা বাতিলের দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে যে মহাসমাবেশ চলছে সেখান থেকে তার সর্বশেষ খবর। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম রাজশাহীতে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 8 জনকে আসামি করে বনানী থানায় মামলা করেছে পরিবার। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে হত্যার বিচারের দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা শেষে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যার শিকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ। এই ঘটনায় বনানী থানায় মামলা করেছেন পরিবারের সদস্যরা। এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন তারা। তার বাবা একজন প্রবাসী, বিদেশ থেকে অনেক কষ্ট করে এই বৈদেশিক মুদ্রা এদেশে পাঠাইছে শুধুমাত্র সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু আজকে উনি বিদেশ থেকে আমরা লাশ দেখতে পারতেছে। শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার ভাগ্নেকে হত্যা করা হয়েছে এটা আমার কল্পনা আসে না, এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। এদিকে পারভেজ হত্যার ঘটনায় রোববার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। এ সময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এই হামলায় মেহেরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুভান নিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানী এলাকার বেশ কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্রলীগের স্টাইলের সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে। সংবাদ সম্মেলন শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাহিদুল ইসলাম পারভেজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। এদিকে এই ঘটনায় পাল্টা অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সঙ্গে ছাত্রদলের বক্তব্যের নিন্দা জানিয়েছে প্ল্যাটফর্মটি। পুলিশ জানায় ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন আছে আর আমাদের তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেফতারের জন্য। পুলিশ ও স্বজনরা জানান, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের বাগবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টাও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর কিছুক্ষণ পর বহিরাগতদের নিয়ে পারভেজের ওপর চড়াও হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথেই মারা যান পারভেজ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার কাহালু উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল আউয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়ার কাহালু উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে কিন্তু আজকে নানা অভিযোগ নিয়ে আসলে অভিযান চালানো হচ্ছে এবং দুর্নীতি দমন কমিশন কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি বলিয়েছে যে এই যে বগুড়া কাহালু উপজেলা সাব রেজিস্ট্রার অফিস রয়েছে, এই অফিসে নকল তুলতে নানা অনিয়ম এবং দলিল সম্পাদনে নানা অভিযোগ সহ নানা অভিযোগে আসলে তারা কিন্তু আজকে তাদের যে অভিযান সেটি তারা পরিচালনা করছেন এবং দুর্নীতি দমন কমিশনের একটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে দুজন নকল নবিশ যারা রয়েছে বগুড়া কাহালু উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে তাদের কাছ থেকে কিন্তু তারা কিছু টাকা জব্দ করেছেন যেগুলো আসলে অসঙ্গতি তারা পেয়েছেন। এছাড়াও এখানে যারা দলিল সম্পাদন করে থাকে 2জন মহরী, তাদের নানা কাজে তারা অসঙ্গতি পেয়েছেন এবং তারা বলেছেন যে এই যে 2জন নকল নবিশের কাছে যেই টাকাগুলো জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু তাদেরকে বরখাস্ত করার জন্য ও তারা সুপারিশ করবে কর্তৃপক্ষকে। পাশাপাশি 2জন মহরীর কাজে আসলে যে অসঙ্গতি পেয়েছে দলিল সম্পাদনে তাদের যেন আসলে যে লাইসেন্স রয়েছে সেটি বাতিল করা হয়। এই জন্য কিন্তু ও দলিল সম্পাদনের যে বগুড়া কার্যালয় রয়েছে সেখানে কিন্তু তারা সুপারিশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং এখানে নানা গ্রাহকরা কিন্তু এখনো বসে আছেন এবং তারা সাথে আমরা কথা বলেছি, ওনারা জানিয়েছেন এই যে কাহালু উপজেলা সাব রেজিস্ট্রার অফিস রয়েছে দলিল সম্পাদন বা নকল তুলতে আসা বা নানা কাজে আসলে তাদেরকে কিন্তু তাদের প্রতিনিয়ত নানা ধরনের জটিলতা এবং হয়রানির শিকার হতে হয় এবং পদে পদে কিন্তু আসলে তাদেরকে অতিরিক্ত যেই অর্থ ও যেই সরকার নির্ধারিত ফি রয়েছে তার চাইতে বেশি অতিরিক্ত অর্থ দিয়ে তাদের যে কার্য সেটি কিন্তু সম্পাদন করতে হয় বলে গ্রাহকরা আমাদের কাছে অভিযোগ করছেন এবং দুদকের যে অভিযান সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে এবং 2জন নকল নবিশের কাছ থেকে যে অর্থগুলো তারা জব্দ করেছেন সেই অর্থ কিন্তু এখন পর্যন্ত দুদক কর্মকর্তারা গণনা করছেন একটি জব্দ তালিকা করার জন্য ও পাশাপাশি আরো কোনো অসঙ্গতি আছে কিনা সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এবং দুদক বগুড়ার কর্মকর্তারা জানিয়েছেন যে শুধু এখানে সাব রেজিস্ট্রার অফিস নয়, বগুড়ার অন্যান্য যে সাব রেজিস্ট্রার অফিসগুলো রয়েছে যেগুলো নিয়ে তাদের অভিযোগ রয়েছে সেগুলোতেও কিন্তু তাদের যে অভিযানগুলো রয়েছে সেই অভিযানগুলো তাদের চলমান রাখবে। পাশাপাশি কিন্তু এই যে 2জন নকল নবিশ সহ যেই 2জন মহরীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, দ্রুত যেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় সেই বিষয়টি তাদের তদারকি করবেন বলে জানিয়েছেন। তো বগুড়া সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি দমন কমিশনের অভিযান নিয়ে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। আমরা তখন সরাসরি ছিলাম বগুড়ায়। শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ
আলী সহ পুলিশের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। এর মধ্যে মোহাম্মদ আলী, বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম ও পরিদর্শক মনিরুজ্জামানকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সিন্ডিকেট গড়ে অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিআইডিকে নিজের তালুতে পরিণত করেছিলেন সংস্থাটির সাবেক প্রধান। মামলা রুজু, অভিযান তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান সহ 5 জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের একজন ছাত্র নেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায়, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই, এত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। বলেছে কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যে পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না, এবং তার সমস্যার সমাধান হয় না। তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে গেল বই পায় না, তাই না? সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন, টকশো বলেন, এমনকি টেলিভিশনের নাটকগুলো হয়, সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত, অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, তাই না? আমি আজকে আমাকে একজন টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল। আপনার বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো আপনার একটা বিশেষ কিছু মানুষকে শুধুমাত্র মনে করে যে তাদেরই অবদান আছে। আপনি আপনাদের একবারও জিজ্ঞেস করেন না যে 7 তারিখে বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল, সে কে ছিল? সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক। শাওন ভোলার, সে অটো চালাতো। মুন্সিগঞ্জের বা নারায়ণগঞ্জের যারা আত্মাহুতি দিয়েছিল, তারা কিন্তু গণতন্ত্রের জন্যই আত্মাহুতি দিয়েছিল, তারাও শ্রমিক ছিল। আমি শ্রমিক দলকে বলবো, এই তালিকাগুলো কিন্তু আপনাদের থাকা উচিত। আপনার থাকা উচিত যে এই আন্দোলনে, আমি শুধু এই জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না, আমি 15 বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তার একটা তালিকা আপনাদের থাকে। আমি আশা করব যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই বিষয়টার উপর গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন। বন্ধুগণ, বক্তব্য বাড়াতে চাই না, একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু
কাজ করতে হবে। সরাসরি ছিলাম কাকরাইলে, কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিস্তা মহাপরিকল্পনায় সহায়তা করতে রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। দুপুরে একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে চিন্তায় সরকার। প্রায় এক যুগ ঝুলে থাকার পর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে অনুমোদন পেয়েছে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প। দেশের মোট আমদানি পণ্যে প্রায় 85 থেকে 90% এবং রপ্তানি পণ্যের 85% পরিবহন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অর্থনীতির লাইফ লাইন হিসেবে পরিচিত এই বন্দর বছরে কন্টেইনার হ্যান্ডেলিং করছে 30 থেকে 32 লাখ কন্টেইনার এবং 12 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। দেশের প্রধান বন্দরের সক্ষমতা বাড়াতে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার, তবে তা আটকে ছিল এক যুগ। অবশেষে 13,500 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। একনেক বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রকল্পের আওতায় বঙ্গোপসাগর উপকূলে 4টি টার্মিনাল নির্মাণ করা হবে। টার্মিনাল 1 হবে এন্টারপ্রাইজ অফ সিঙ্গাপুর বলে একটা কোম্পানি আছে, আর টার্মিনাল 2 করবে সংযুক্ত আমিরাতের ডিপি ওয়ার্ল্ড। কক্সবাজারে রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা সহ মৌলিক চাহিদা পূরণে বিশ্বব্যাংকের দেয়া 395 কোটি টাকা ব্যয়ের সংশোধিত প্রকল্পের অনুমোদনও দেয়া হয়েছে। তবে ট্রাম্পের নীতিতে রোহিঙ্গা অনুদান নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি, তাতে করে আমরা রোহিঙ্গাদের এই যে অনুদান আমাদের প্রয়োজন হয়, এটা ভবিষ্যতে কিভাবে ইউএনওর মাধ্যমে আমরা কতটুকু সেটা পেতে পারবো। তিস্তা প্রকল্পের অগ্রগতি নিয়েও কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, তিস্তা মহাপরিকল্পনা সহায়তায় রাজি চীন, তবে পানি পেতে লাগবে ভারতের সদিচ্ছা। ভারতের সহযোগিতা ছাড়া যেই পানি আসে সেটুকুতে কি একটা ভালো প্রকল্প হবে কিনা চীন নীতিগতভাবে সম্মত সেটা করতে। আগে তো প্রকল্পের ফিজিবিলিটি দরকার, এটা এখনো যাচাই করা হয়নি। রোববারের একনেক বৈঠকে 24,247 কোটি টাকা ব্যয়ে মোট 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। যতদূর শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে 138.20 মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে চীন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ইউনান শিক্ষা ও স্বাস্থ্য প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আরও বলেন, ঢাকার ধামরাইতে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি হাসপাতাল করতে সম্মত হয়েছে চীন। এছাড়াও একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল তৈরি নিয়েও আলোচনা চলছে। এ সময় চীন আর রাষ্ট্রদূত বলেন, ডক্টর ইউনূসের চীন সফর সফল হয়েছে। অদূর ভবিষ্যতে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য সহজেই চীনে যেতে পারবে। Bangladesh appears to be an important market for Chinese health sector. বাংলাদেশ চীনের স্বাস্থ্য খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার হতে পারে। চীন সরকার ঢাকার ধামরাইয়ে পক্ষাঘাতগ্রস্তদের জন্য একটি 100 শয্যার হাসপাতাল নির্মাণ করবে। অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার অংশ হিসেবে চীন সরকার বাংলাদেশ সরকারকে প্রায় 138.20 মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে প্রদান করবে। To the government of Bangladesh for economic and technical cooperation. ঢাকা কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ এবং চীনা অর্থায়নে 3টি বিশেষায়িত হাসপাতালের একটি বরিশাল বিভাগে স্থাপনের দাবিতে এবার রাজপথে নেমেছে দক্ষিণাঞ্চলের মানুষ। দাবি আদায়ে দলমত নির্বিশেষে জোটবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। পদ্মা সেতু চালুর পর ঢাকা কুয়াকাটা মহাসড়কে আগের চেয়ে যানবাহন চলাচল বেড়েছে 3 থেকে 4 গুণ, কিন্তু বাড়েনি সড়কের আয়তন। তাই প্রায় দিনই সড়ক দুর্ঘটনায় দীর্ঘ হচ্ছে হতাহতের সংখ্যা। আবার বরিশাল বিভাগের চিকিৎসা সেবার অবস্থাও নাজুক। বিভাগের সবচেয়ে বড় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল 1000 শয্যার হলেও রোগী ভর্তি থাকে গড়ে 3000। আছে অব্যবস্থাপনার অভিযোগও। এমন বাস্তবতায় ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ এবং চীনা অর্থায়নে 3টি হাসপাতালের একটি দক্ষিণাঞ্চলে স্থাপনের দাবি উঠেছে। রোববার সকালে বরিশাল শহরের সদর রোডে মানববন্ধন করেন সর্বস্তরের নাগরিকরা। রাস্তাটি অত্যন্ত সরু, এটি 6 লেন না হলে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। এখানকার জেলাগুলিতে যে সাফারিংটা প্রাকৃতিক দুর্যোগের সময় হয় বা বিভিন্ন সময় হয়, সেই কারণে আমরা মনে করি যে এই হাসপাতালটি বরিশালে হওয়া দরকার। অ্যাক্সিডেন্টকে বন্ধ করার জন্য আমাদের 6 লেন প্রয়োজন। আর বাংলাদেশের বরিশালে মেডিকেল কলেজ ঠিকই আছে,
কিন্তু এটার কোনো সুফল আমরা পাচ্ছি না। বিবিএস এর তথ্য অনুযায়ী দেশের সবচেয়ে বেশি 26.6% দরিদ্র মানুষের বসবাস বরিশাল বিভাগে। সেই বঞ্চনা ঘুচাতে কাঙ্ক্ষিত উন্নয়নের দাবিতে সোচ্চার হচ্ছে এই জনপদের মানুষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রঙিন ঘুড়ির দখলে চীনের আকাশ। উৎসবে 51 দেশের 257টি দলের অংশগ্রহণ। চীনে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে। যেখানে অনিয়মই নিয়ম, রাজধানীর বেশিরভাগ সড়কেই যেন চলছে বিশৃঙ্খলার প্রতিযোগিতা। পথচারীর অসচেতনতা, চালকদের উগ্রতা আর কর্তৃপক্ষের পরিকল্পনার অভাবে ফিরছে না শৃঙ্খলা। ব্যাটারি চালিত অটোরিকশা বিড়ম্বনা বাড়িয়েছে আরও, এজন্য সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। নুরুল ইসলামের সঙ্গে দিন মোহাম্মদ সাব্বিরের প্রতিবেদন। পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা। কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের 100 মিটারের ব্যবধানে 2টি ফুটওভার ব্রিজ থাকলেও গেল 10 মিনিটে ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন মাত্র একজন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ। এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে, এখন দুই পাশে তো ফুটওভার ব্রিজ ছিল, জেব্রা আছে, একটু শর্টকাটের জন্য রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যে চিত্র ধরা পড়ে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায়। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ এটা অপরাধ, ঠিক আছে? আসলে কেউ কারো মানতেছে না। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এ কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই। একটা গাড়ি আমরা থামাইতে গেলে পাশ দিয়ে একটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুটওভার ব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই 3-4টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে আপনার এই শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দফতরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে 100 জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমে চট্টগ্রামে আতঙ্কের আরেক নাম অরক্ষিত ও খোলা খাল নালা। নিরাপত্তার অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে খাল নালা। সবশেষ গত শুক্রবার রাতে খালে পড়ে মৃত্যু হয় 6 মাসের শিশু সেহরিশের। গত 8 বছরে 11 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ঠেকাতে বর্ষার আগে টাস্ক ফোর্স গঠন করে পদক্ষেপ নেওয়ার দাবি নগরবিদদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুমে নালা খালে সিএনজি অটোরিকশা কিংবা পা পিছলে পড়ে বাড়ে মৃত্যুর মিছিল। অরক্ষিত হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয় খালগুলো। সবশেষ শুক্রবার রাতে নগরীর চকবাজার কাপাসগোলা হিজলা কালে পড়ে প্রাণ হারায় 6 মাসের শিশু সেহরিশ। প্রাণহানির জন্য স্থানীয়রা অরক্ষিত খাল নালাকেই দায়ী করছেন। রিটার্নিং ওয়ালের সাথে রেলিং এর যদি ব্যবস্থা যদি না হয় তাহলে যে কেউ দুর্ঘটনা করতে পারে। বর্ষাকালের আগে যেন কালগুলো জলকরণ করা হয়। যত ম্যানহোল অরক্ষিত আছে প্রত্যেকটি জায়গায় এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব
ম্যানহোলের ডাগনি করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলছে 57টি খাল ও 760 কিলোমিটার নালা খনন ও সংস্কার কাজ চলছে। কালভার্ট ও ব্রিজের কাজও নগরবিদরা বলছেন দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। সবাইকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েটলি দেখতে হবে যে কোথায় কোথায় আমার রিস্কটা ইনভলভ হয়ে গেছে, ড্রেনের দুপাশে গাইডলাইনগুলো এগুলো ইমিডিয়েটলি তৈরির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে নকশা বহির্ভূত 7টি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজউক। সকালে বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে নিয়মের বাইরে ভবন নির্মাণ করায় 7টি ভবনের অবৈধ অংশ ভেঙে দেয় রাজউকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি মালিককে জরিমানা করা হয়। নতুন করে রাজউকের নকশার বাইরে গিয়ে কোনো ভবন নির্মাণের সুযোগ নেই বলে জানিয়েছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে বলেও জানায় রাজউক। সারা দেশে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে। সকাল থেকেই গির্জায় গির্জায় ভিড় করেন ভক্তরা। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন তারা। রাজধানীর তেজগাঁওয়ে পবিত্র জপমালা রানী গির্জায় ভোর থেকে শুরু হয় প্রার্থনা সঙ্গীত আর আলোর উৎসব। খ্রিস্টান ধর্ম মতে যীশুখ্রিস্ট এই দিনে মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হন, পাপ মুক্ত করেন মানব সমাজকে। ভক্তরা বলছেন ইস্টার সানডে তাই শুধু উৎসব নয়, পাপ থেকে মুক্তি, আশা ও নতুন জীবনের প্রতীক। যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য যেহেতু জীবন দিয়েছেন, ইঙ্গিতটা দিচ্ছেন যে আমরা আসলে পরিবর্তন হই। এই থেকে আমরা শিক্ষা পাই সবাইকে ভালো কাজ করব, সবাইকে ভালোবাসবো এবং সৎ কাজ করব। পুনরুত্থিত হয়েছেন এই দিনটি হচ্ছে আজকে, তো আজকে এই জন্যই আমরা পালন করছি যেন যীশুখ্রিস্ট আমাদেরকে দেখতে পান, যেন আমরাও তার মহিমা জয়গান করতে পারি। দিনটি উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পুনরুত্থানের মাধ্যমে সকল নেতিবাচকতাকে ঝেড়ে ফেলে আমাদের একটা ইতিবাচক মনোভাব পোষণ করতে আমাদেরকে শিক্ষা দেয়। প্রার্থনার মাধ্যমে আমরা চাই যে এই দিনটি যাতে বারবার পুনরায় ফিরে আসে প্রতি বছরই। আমাদের 40 দিনের রোজা আছে, সেই রোজা হলো আত্মশুদ্ধি এবং জীবন পরিবর্তনের একটা সুন্দর সময়। ওই সময় আমরা 3টা বিষয়কে গুরুত্ব দিয়ে প্রার্থনা করে থাকি: প্রার্থনা, ত্যাগ স্বীকার, উপবাস এবং দয়ার কাজ। যে সমস্ত স্থানে নানা রকমের নির্যাতন নিপীড়ন চলছে সেখানে আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আজকে বিশ্ব শান্তির জন্য প্রার্থনা করি। তাই দিনটিতে হিংসা, বিদ্বেষ, সহিংসতা ভুলে পাপ মুক্ত মানব সমাজের প্রত্যাশা সবার। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরে রাস্তায় নামেন লাখো মানুষ। অভিবাসন নীতি, নাগরিক অধিকার ও গাজায় ইউক্রেন ইস্যু নিয়ে ক্ষোভ জানায় তারা। এদিকে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা ডেনভার, প্রতিটি শহর যেন এক একটি প্রতিরোধের দুর্গ। অভিবাসন, নাগরিক অধিকার, কর্মী ছাঁটাই এবং গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের এই প্রতিবাদ। অভিবাসীদের স্বাগত জানানো প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে। হাজারো মানুষ কণ্ঠ তুলেছেন ফিলিস্তিনিদের পক্ষে। কেউ বা আবার ইউক্রেনের পতাকা উড়িয়ে আহ্বান জানান অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে। যেসব বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয়, তবে পুলিশি বাধার পরও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। 50-51 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত। এর অর্থ 50টি প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য ও একটি আন্দোলন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। চীনের শানডং প্রদেশে শুরু হলো 42তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বিশ্বের 51টি দেশের 257টি দল অংশ নেয় বিশাল আয়োজনে।
উৎসবে রয়েছে সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটনের প্রচার এবং ব্যবসায়িক বিনিময় সহ অর্ধশতাধিক ইভেন্ট। নানা রঙের ঘুড়িতে আকাশ জুড়ে সাজ সাজ রব, যেন শিল্পীর তুলিতে আঁকা ক্যানভাস। উড়ছে কাগজের তৈরি বড় বড় ড্রাগনও। স্থানীয় সময় রোববার চীনের পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের ওয়েইফাং শহরে শুরু হয় ৪২তম আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। বর্ণিল এই আয়োজনে অংশ নেয় বিশ্বের ৫১টি দেশের ২৫৭টি দল। এবারের উৎসবে রয়েছে অর্ধশতাধিক ইভেন্ট। এর মধ্যে ঘুড়ি প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রদর্শনী, পর্যটনের প্রচার এবং ব্যবসায়িক বিনিময় বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৯৮৪ সাল থেকে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসব এখন বিশ্ব সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। ঘুড়ির জন্মভূমি হিসেবে খ্যাত ওয়েইফাং শিল্প আর ইতিহাসের ধারক। এখানকার তৈরি করা ঘুড়ির খ্যাতি বিশ্বজোড়া, যার সূচনা হয় হাজার বছরেরও আগে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স ২১ বছরের প্রস্তাবে বিএনপির না। ঐকমত্য কমিশনের সুপারিশের আগে নির্বাচনী কার্যক্রম থেকে ইসিকে বিরত থাকার আহ্বান এনসিপির। একসঙ্গে কাঠগড়ায় সাবেক ২৯ মন্ত্রী, আমলা, বিচারক, হ্যান্ডকাফ পরানোয় ক্ষুব্ধ আসামিরা। জুলাই গণহত্যায় ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে প্রমাণ পাওয়ার দাবি। চাকরির নিশ্চয়তা সহ ৬ দাবিতে সারা দেশে কারিগরি শিক্ষার্থীদের মহাসমাবেশ। ৪৮ ঘন্টার মধ্যে পূরণ না হলে ঢাকামুখী লং মার্চের হুঁশিয়ারি। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।